আসসালামু আলাইকুম। আজ 5 মে 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। প্রিয় দর্শক, শুরুতেই জানাচ্ছি শিরোনাম। মামুনুল হককে 3 পরামর্শ দিল পরিবার ও পুলিশ। আইএমএফ এর শর্তের কারণে জনগণের উপর চাপ বৃদ্ধি। তুরস্কের বয়কটে ইসরায়েলে ভয়াবহ অবস্থা। এবার বিস্তারিত। সদ্য কারামুক্ত হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে 3টি পরামর্শ দিয়েছে তার পরিবার। প্রথমত, এখনই কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না হওয়া। দ্বিতীয়ত, সরকারের বিরুদ্ধে মারমুখো অবস্থানে না যাওয়া। তৃতীয়ত, সুনির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে বক্তৃতা বিবৃতি না দেওয়া। পরিবারের ঘনিষ্ঠ ওই সূত্রটি বলছে, মামুনুল হকের বিরুদ্ধে ইতোমধ্যে অসংখ্য মামলা দেওয়া হয়েছে, তার মাদ্রাসা দখল করা হয়েছে, হেফাজতে ইসলাম থেকে বাদ দেওয়া হয়েছে। এখন সবার আগে অগ্রাধিকার হলো তার বিরুদ্ধে করা মামলাগুলোর নিষ্পত্তি করা। মুক্তি পাওয়ার পর মামুনুল হকের বাসায় পুলিশের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু পরামর্শ দিয়েছে। ওই দলটি হেফাজতের এই সাবেক নেতাকে অনুরোধ করেছে নতুন করে যেন তিনি কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করেন। তবে মামুনুল হক তার ঘনিষ্ঠজনদের বলেছেন, আল্লাহর এই জমিনে আল্লাহ ও রাসূলের এক বিন্দু পরিমাণ অসম্মান বরদাস্ত করা হবে না। আমরা সর্বোচ্চ ত্যাগ ও কুরবানি করতে প্রস্তুত আছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। এই জমিনে আল্লাহর ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ, হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাআল্লাহ। তিনি বলেন, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস সহ সব ভ্রাতৃপ্রতিম সংগঠন ও সব আলেম ধর্মপ্রাণ মানুষকে মতবিরোধ ভুলে গিয়ে ইসলামের ঝান্ডা সমুন্নত করতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান। ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের আলেম ওলামারা মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জামায়াত ইসলামীর ওলামা বিভাগের একটি দলও তার সঙ্গে সাক্ষাৎ করে সহানুভূতি জানিয়েছে। শুক্রবার সকাল 10টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তার ছেলে ও নেতাকর্মীরা জেল গেটে তাকে স্বাগত জানান। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে তার স্ত্রী বলে দাবি করা একজন নারী সহ অবরুদ্ধ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক। 15 দিন পর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকেই মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই কারান্তরীণ ছিলেন মামুনুল হক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ কর্মসূচি অনুমোদন করে গত বছরের জানুয়ারিতে। কিস্তি ভিত্তিক এই ঋণ পাওয়ার জন্য রাজস্ব আয় বাড়ানো, কর অব্যাহতি কমানো, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতকরণ, টাকার বিনিময়ে হার নমনীয় সহ অনেকগুলো শর্ত দিয়েছে সংস্থাটি। তবে অন্যতম শর্ত হচ্ছে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনা। সরকার তাদের এই শর্ত মেনে নিয়েছে এবং বছরে 4 দফা বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কিভাবে এই দাম সমন্বয় করা হবে তার একটি পরিকল্পনাও দিয়েছে আইএমএফ এর কাছে। পরিকল্পনা অনুযায়ী আগামী 3 বছর বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুৎ খাতে বছরে ভর্তুকি 84,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আইএমএফ চায় দাম সমন্বয় করে বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে। অর্থাৎ এই খাতে কোনো ভর্তুকি চায় না ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা এই সংস্থাটি। আইএমএফ এর শর্ত অনুযায়ী ক্রমান্বয়ে দাম বাড়িয়ে তা নিয়ে আসা হবে উৎপাদন খরচের সমান বা কাছাকাছি পর্যায়ে। এখন প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম গড়ে 7 টাকার কিছু বেশি। তবে আইএমএফ এর পরামর্শ মেনে ভর্তুকি প্রত্যাহার করা হলে এই দর 12 টাকার উপরে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে ভোক্তা পর্যায়ে গড়ে বিদ্যুতের দাম হবে প্রায় 15 টাকা, যা এখন প্রায় 9 টাকা। অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছেন, বিদ্যুতের দাম বাড়লে নিত্যপণ্যের দাম বাড়ে। তাই এটি বছরে কয়েকবার বাড়ানো হলে বাজারে জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাবে। এমনিতেই সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে। এত চাপ ভোক্তা নিতে পারবে না। বিদ্যুৎ খাতে মূল্য বৃদ্ধি করে পুরো ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত হবে আত্মঘাতী। গত বৃহস্পতিবার সচিবালয়ে আইএমএফ এর প্রতিনিধি দল বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক করে। ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম সমন্বয়ের বিষয়টি বৈঠকে উঠে আসে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেন, মূল্য বৃদ্ধি না করে বিদ্যুৎ খাতে যেসব অনিয়ম দুর্নীতি আছে সেগুলো বন্ধ করতে হবে। ক্যাপাসিটি চার্জ সরকারের জন্য গলার কাঁটা।
এই পদ্ধতি বাতিল করতে হবে। পাশাপাশি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রগুলোর উৎপাদন খরচ কমিয়ে ভর্তুকি কমানো যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এ.বি. মির্জা আজিজুল ইসলাম খবরের কাগজকে বলেন, আমাদের ভর্তুকির পরিমাণ বেশি, তবে ঠিক কোন ক্ষেত্রে এটি কমাতে হবে সেটি দেখার বিষয়। এর মধ্যে বিদ্যুৎ খাতে ভর্তুকির মাত্রা বেশি। এই খাতের বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ। তবে কৃষি খাতে ভর্তুকি কমানো উচিত হবে না। বিদ্যুতের দাম বাড়লে জনগণের ওপর চাপ বাড়বে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, চাপ তো বাড়বেই। এমনিতেই মূল্যস্ফীতির চাপ বাড়ছে, তার উপর বিদ্যুতের চাপ বাড়লে জনগণের ওপর চাপ আরও ঘনীভূত হবে। আমাদের রাজস্ব আদায় কম, ফলে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হতে হয়। আবার ব্যাংক থেকে ঋণ নিলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে। কাজেই সব বিষয় বিচার বিশ্লেষণ করে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। IMF এর ঋণ কর্মসূচি শুরুর পর 2 কিস্তিতে $100 কোটি বেশি বাংলাদেশ পেয়েছে। তৃতীয় কিস্তিতে $68 কোটি পাওয়ার কথা জুন মাসে। IMF এর বর্তমান দলটি 24 এপ্রিল থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করছে, যা শেষ হবে 8 মে। পাঠ্যপুস্তকে বিতর্কিত কোরআন বিরোধী, বিবর্তনবাদ ও ট্রান্সজেন্ডারবাদ সহ ইসলাম বিরোধী সকল পাঠ্য রচনা সিলেবাস থেকে অপসারণ সহ শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য 7 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক জাতীয় শিক্ষা সেমিনারে 7 দফার এই ঘোষণা দেয় দলটি। কি রয়েছে হেফাজতের 7 দফায়? 1. ইসলামী শিক্ষা বিষয় প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শাখায় আবশ্যিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। 2. দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন তথা বোর্ড পরীক্ষায় ইসলামী শিক্ষা বিষয় পুনর্বহাল করতে হবে। 3. বিতর্কিত ও প্রত্যাখ্যাত কোরআন বিরোধী, বিবর্তনবাদ ও ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী সব পাঠ্য রচনা সিলেবাস থেকে অপসারণ করতে হবে। 4. আরব দেশগুলোর শ্রমবাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আরবি ভাষার পাঠদান সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। উল্লেখ্য, ভারতের হিন্দু সম্প্রদায়ের লোকেরাও এই উদ্দেশ্যে আরবি ভাষা শিখে এগিয়ে রয়েছে। 5. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী ও তাদের সহযোগীদের চিহ্নিতকরণ পূর্বক অপসারণ করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব প্রদান করতে হবে। 6. ভবিষ্যতে বিতর্ক এড়াতে দেশের নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পাঠ্য বইয়ের পুনঃসংস্করণ করতে হবে। এবং 7. 2013 থেকে অদ্যাবধি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ বলেছেন, ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট হয়েছে। ঋণের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। যে যা লুট করছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি। অনেক ব্যাংকে নগদ টাকা নেই। বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত টাকা ধার করে দৈনন্দিন কাজ পরিচালনা করছে। টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক এবং অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ। তিনি বলেন, টাকা পাচারকারী এবং লুটপাটকারীদের তথ্য ফাঁস হবে বিধায় বাংলাদেশ ব্যাংক অলিখিতভাবে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করেছে। টাকা পাচারকারী এবং ব্যাংক লুটপাটকারীরাই 90% ঘরবাড়ি বিদেশে করেছে। অলি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের স্বীকার করেছেন তিনি বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছে। এখন দেখা যাচ্ছে এই সরকার বিদেশিদের উপর নির্ভরশীল। দেশ স্বাধীন হলেও বর্তমান সরকার স্বাধীন না। স্বাধীন দেশ বাংলাদেশের জনগণের চাওয়া অনুযায়ী স্বাধীনভাবে দেশ চালাতে হবে। তিনি বলেন, IATA এর বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ। IATA ভুক্ত বিমান পরিবহন সংস্থাগুলোর কাছে পাওনা দাঁড়িয়েছে $32 কোটি 30 লাখ। এই পাওনা পরিশোধ না করলে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানগুলো নামবে কিনা সন্দেহ আছে। গ্যাসের অভাবে অনেক কারখানা বন্ধ, ফলে শ্রমিকেরা অনেকেই বেতন পাচ্ছে না। ব্যাংকের দেনা পরিশোধ হচ্ছে না, যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন ভবনের জন্য লিফট কিনতে ফিনল্যান্ডে গেলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শীতেশ চন্দ্র বাসার সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার ভোরে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন বলে প্রশাসনিক ভবনের একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রতিনিধি দলটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর ABM তৌফিক হাসান এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক জাবেদ আলম মৃধা। প্রশাসনিক ভবন সূত্র জানায়, লিফট কেনার লক্ষ্যে দ্বিতীয় প্রি শিপমেন্ট ইন্সপেকশনের টিমের মনোনীত সদস্য হিসেবে ইন্ডাস্ট্রি পরিদর্শন করার উদ্দেশ্যে ঠিকাদারের খরচে এই প্রতিনিধি দলটি ফিনল্যান্ড গেছে।
এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নির্দিষ্ট সময়ের জন্য ছুটিও মঞ্জুর করেছে। বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন বিভিন্ন ভবনের জন্য 17টি লিফট যাচাই বাছাই করে অর্ডার করতে এবং তা যথাযথভাবে নিশ্চিত করতে এই প্রতিনিধি দলটি ফিনল্যান্ড গিয়েছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবার মাঠে নামার সিদ্ধান্তের কথা জানিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ বিষয়ে কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। আগামী 6 মে সোমবার বেলা 11টায় ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন হতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সাথে বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিটের প্রতি নির্দেশনা প্রদান করা হচ্ছে যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই সাথে একই সময়ে এই কর্মসূচি পালিত হবে বলেও জানিয়েছে ছাত্রলীগ। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্ব দরবারে সদা সর্বদা ক্রিয়াশীল একটি রাষ্ট্র উল্লেখ করে ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম দিক ছিল ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন। একইভাবে তার কন্যা বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানচিত্রে যে বলিষ্ঠতার সাথে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবি উত্থাপন করেছেন তা অতুলনীয়, অভাবনীয়। তাদের পদাঙ্ক অনুসরণ করে জাতিসংঘ সাধারণ পরিষদের 194 নম্বর রেজুলেশন এবং নিরাপত্তা পরিষদের 242 ও 338 নম্বর রেজুলেশনে বর্ণিত দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ডে শান্তির প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অনেক চেষ্টার পরেও কোনো কাজে যদি আপনি সফল না হন, তাহলে আপনি কি করবেন? অস্থির হয়ে যাবেন, হতাশ হবেন, রাগ করবেন, ভেঙে পড়বেন? না, একটি টিপস খুব জরুরি। অনেক কষ্টের পর, অনেক চেষ্টার পর কোনো কাজ যদি সফল না হয়, তাহলে আপনি ধৈর্য ধরুন। ধৈর্য ধরে লেগে থাকুন, দেখবেন একটা নির্দিষ্ট সময় পর এই যে ধৈর্য ধরলেন, এটার সুফল পাচ্ছেন। কারণ ধৈর্য এমন এক ফলের নাম, এর ফলাফল তাৎক্ষণিক পাওয়া না গেলেও এমন একটা সময়ে পাওয়া যায় যখন আপনার হৃদয় প্রশান্তিতে ভরে যাবে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই আমাদের জীবনে ধৈর্য ধরার প্রশিক্ষণ নিই এবং জীবনকে সুন্দর করে তুলি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যতদিন বর্বরতা বন্ধ না করা হবে, ততদিন ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। গত 2 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে দেশটি। তুরস্ক বাণিজ্য বন্ধ করার 3 দিনের মাথায় ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট জানিয়েছে, তুরস্কের এই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যেই পড়া শুরু হবে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তুরস্কের এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলে মৌলিক পণ্য, খাদ্যপণ্য এবং বাড়িঘরের দাম বেড়ে যাবে। ইসরায়েলি এই সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, তুরস্ক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলি সরকার বেশ অবাক হয়েছে, কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও এটি কখনো কার্যকর করবে না। কিন্তু তাদের অবাক করে দিয়ে টার্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এমন কঠিন সিদ্ধান্ত নেন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের বিকল্প বের করতে লম্বা সময় প্রয়োজন হবে, সঙ্গে নতুন করে চুক্তিও করতে হবে। এমনকি বিকল্প কোনো দেশের সঙ্গে চুক্তি করলেও পণ্যের দাম বেশিই থাকবে। পণ্যের মূল্য বৃদ্ধির এই ভার সাধারণ ইসরায়েলিদেরই বহন করতে হবে, যারা যুদ্ধের কারণে ইতোমধ্যে আগের তুলনায় বেশি দাম দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন। তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়বে ইসরায়েলি নির্মাণ শিল্পের উপর, সঙ্গে অটোমোবাইল খাতেও এটির প্রভাব পড়বে, কারণ বেশিরভাগ অটোমেকাররা জনপ্রিয় সব গাড়িগুলো তুরস্ক থেকে ইসরায়েলে নিয়ে আসে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বলেছে, ইসরায়েলি বাহিনী রাফায় হামলা করবে না, এই মর্মে যুক্তরাষ্ট্র যদি নিশ্চয়তা দেয় তবে তারা যুদ্ধবিরতিতে রাজি হবে। হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামদান বলেন, আমরা এখনও প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনা করছি। এগুলো হলো গাজায় পূর্ণ যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্যের পুরোপুরি প্রত্যাহার। তিনি আল জাজিরাকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে নেতানিয়াহুর কাছ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে তাতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক,
তিনি রাফায় হামলা অব্যাহত রাখবেন। এর মানে হলো কোনো যুদ্ধবিরতি হচ্ছে না। তিনি বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে আমাদের উপলব্ধি হলো রাফা সহ গাজায় আর কোনো হামলা হবে না। ইসরায়েলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান। মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন ডেমোক্রেট সদস্য ইসরায়েলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের আচরণে পরিবর্তন না এলে তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার কংগ্রেসের ৮৬ জন ডেমোক্রেট স্বাক্ষরিত চিঠি হোয়াইট হাউসে পাঠানো হয়। চিঠিতে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গাজায় মার্কিন সমর্থিত মার্কিন ত্রাণ সরবরাহের ওপর ইসরায়েলের বাধা প্রদানের কারণে নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। আইন প্রণেতারা বাইডেনের প্রতি আহ্বান জানান, তিনি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট করেন যে ত্রাণ সরবরাহে যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার বিষয়ে ঝুঁকি তৈরি হবে। চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে হাউস আর্মড সার্ভিসেস কমিটি এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্রেটরা রয়েছেন। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। শনিবার রাতে তেল আবিবের বিভিন্ন সড়কে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা নেতানিয়াহু ও সরকার বিরোধী বিক্ষোভ করেন। এছাড়া জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করার দাবি জানান তারা। তেল আবিব ছাড়াও জেরুজালেমে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ হয়। জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় তারা প্যারিস স্কোয়ারে জড়ো হন। সেখান থেকে পরবর্তীতে তাদের সরিয়ে দেওয়া হয়। জেরুজালেম থেকে 2 জনকে গ্রেপ্তারও করা হয়। বিক্ষোভকারীরা তেল আবিবের বিভিন্ন সড়ক আটকে দিয়েছিলেন, তবে সড়কে অবস্থান শেষে তারা আবার চলে যান। এরপর সেগুলো গাড়ি চলাচলের জন্য আবারও স্বাভাবিক হয়। এদিকে গতকাল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র এবং মিশরের আলোচনা হয়। মিশরের রাজধানী কায়রোতে হওয়া এই আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির একটি ভালো সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে দখলদার ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি করতে রাজি না হওয়ায় আলোচনাটি ফলপ্রসূ হয়নি। আলোচনাটি আবার পুরোপুরি ভেস্তেও যায়নি। ফলে আজ রোববার ফের তাদের মধ্যে বৈঠক হবে। শনিবারের আলোচনা শেষে হামাস জানায়, যদি ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তারা কোনো ধরনের চুক্তি করবে না। দখলদার ইসরায়েল এখন পরিকল্পনা করছে চুক্তির মাধ্যমে প্রথমে জিম্মিদের ছাড়িয়ে নেবে, পরে গাজায় আবারও বর্বরতা শুরু করবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।